আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। ঘরে বা বাইরে যে যেখান থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি লাইভ ক্লাসটি দেখছো, তারা সবাই আশা করছি নিরাপদে আছো। আমিও মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ স্কুল শাখার অনলাইন শ্রেণীভিত্তিক কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ফাতেমা বেগম ইমি, সহকারী শিক্ষক, ন্যাশনাল কলেজ স্কুল শাখা। আমাদের আজকের পাঠ পরিচিতি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই প্রস্তুত আজকের ক্লাসের জন্য। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, কিসের ছবি বলো তো? হ্যাঁ, আমরা টাকা এবং পয়সার ছবি দেখতে পাচ্ছি, তাই না? তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, যে এই যে টাকা পয়সা বা অর্থ আমরা দেখছি, তোমরা কি বলতে পারবে যে এই টাকা বা পয়সার উৎস, এই অর্থের উৎস আসলে কোথায়? তো এই অর্থের উৎসটি কোথায় এটি তোমরা ভাবতে থাকো শিক্ষার্থীরা। ততক্ষণে আমরা আরও কিছু ছবি দেখি। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখো আমরা কি দেখতে পাচ্ছি? কৃষিকাজ, তাই না? এই যে আমরা কৃষিকাজ, কৃষকদের দেখতে পাচ্ছি। এখানে দেখছি কি জেলেরা মাছ ধরছে, এইখানে দেখছি গার্মেন্টস কর্মীরা কাজ করছে, আর এখানে কি দেখতে পাচ্ছি? একটি পশুর খামার, তাই তো? তো শিক্ষার্থী বন্ধুরা, যে এই প্রশ্নটি করেছিলাম তোমাদেরকে, যে অর্থ, যে টাকা পয়সা, এর উৎস আসলে কোথায়, যে প্রশ্নটি আমরা আবার দেখছি কি, যে এই টাকা পয়সার উৎসটি কোথায়। তো এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবির মাধ্যমে এই যে কাজ, হ্যাঁ, নিচের যে কাজগুলো বা আয়গুলো, এগুলো কি অর্থের উৎসের মধ্যে পড়ে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো অর্থের উৎসের মধ্যে অবশ্যই পড়ে। তো শিক্ষার্থীরা, এর মাধ্যমে কিন্তু আমি আসলে আমাদের যে আজকের যে আমাদের পাঠ শিরোনামটি, সেটি বোঝাতে তোমাদেরকে এই ছবিগুলো দেখিয়েছি বা এতক্ষণ কথাগুলো বলেছি। তো তোমরা কি বুঝতে পারছো আমাদের আজকের পাঠ পরিচিতিটা আসলে কি, বা আজকের পাঠ শিরোনাম কি? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ হচ্ছে তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে আজ আমি আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এর আগেও আমাদের যে লাইভ ক্লাসগুলো চলেছিল দেখেছি যে নেট বোধহয়, বাইরে বৃষ্টিও হচ্ছে এখন, তো যে কারণে হয়তো নেট অনেক দুর্বল আছে। তো তোমরা কাইন্ডলি আমাকে একটু জানাবে কমেন্টের মাধ্যমে যে ক্লাসটি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, বা মিসের কথা সঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে? আমার সাথে আছে মাহিন আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু জানাও যে ক্লাসটি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে আজকের যে পাঠ শিরোনাম বাংলাদেশের অর্থনীতি, এই বাংলাদেশের অর্থনীতির আজকের এই পাঠ থেকে শিক্ষার্থীরা তোমরা যা শিখবে, বা তোমরা এই পাঠ শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, সেটা হলো, প্রথমেই তোমরা বাংলাদেশের জনগণের অর্থনৈতিক জীবনধারা বর্ণনা করতে পারবে। এরপর গ্রাম ও শহরের অর্থনৈতিক কাজ বর্ণনা করতে পারবে। গ্রাম ও শহরের অর্থনীতির মধ্যে তুলনা করতে পারবে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা। আর সর্বশেষ তোমরা যে বিষয়টি জানবে, সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রধান যে খাতসমূহ রয়েছে, সেই খাতসমূহ তোমরা বর্ণনা করতে পারবে। ঠিক আছে মিস, ক্লাস ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা আমাদের যে পাঠ শিখন ফলের যে প্রথম যে ইয়েটা ছিল, যে অর্থনৈতিক জীবনধারা সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। তো অর্থনৈতিক জীবনধারাটা আসলে কি? প্রিয় শিক্ষার্থীরা, কোনো সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যেই ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে, তাকেই ওই সমাজ বা ওই জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা
বলে। আর বাংলাদেশের গ্রামাঞ্চলের কিন্তু অধিকাংশ মানুষেরাই কি কৃষিজীবী, জমিতে চাষ করে তারা কি করে শস্য উৎপাদন করে, ফসল উৎপাদন করে, তাই না? আর এই যে ফসল উৎপাদন করে সেগুলো কি করে নিজেদের খাদ্যের চাহিদা তারা মিটায়। আর উৎপাদিত যে ফসল তারা কৃষকেরা যে ফসলটা উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পরে এই ফসলের একটা অংশ তারা বাজারে বিক্রি করে। কারণ ওই যে বাজারে বিক্রি করে যে অর্থটা কৃষক উপার্জন করে সেই অর্থ দিয়ে কি করে তার সংসারের যে অন্যান্য প্রয়োজনগুলো রয়েছে সেই প্রয়োজনগুলো মিটিয়ে থাকে। আর বাড়তি শস্য উৎপাদন করে কৃষকেরা দেশবাসীর খাদ্যের জোগানও দিয়ে থাকে। তো শিক্ষার্থীরা এইভাবেই এই বাংলাদেশের কৃষকেরা কি করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কি করে একটি বিশেষ ভূমিকা রাখে। আর একইভাবে এই যে শহরের যারা আছে, শহরের যারা বাস করে শ্রমিক, শিল্পপতি বা চাকরিজীবী, ব্যবসায়ী, তো এই যে তাদের অর্থনৈতিক যে জীবনধারা সেটাও কিন্তু শিল্প বা ব্যবসা কেন্দ্রিক, অর্থাৎ শিল্প বা ব্যবসাকে কেন্দ্র করেই তাদের জীবনধারাও গড়ে ওঠে শিক্ষার্থীরা। তো এই পর্যায়ে আমরা জানব আমাদের যে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতি, এই গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আমরা এখন জানবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিছু চিত্র দেখতে পাচ্ছ, তো আমি পর্যায়ক্রমে বলছি। প্রথমে আপনারা দেখছি কি কৃষিকাজ, তাই না? কৃষিকাজ দেখো, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করে শিক্ষার্থীরা? বাংলাদেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে, তাই না? তো আর এই গ্রামে যে বাস করে গ্রামের অধিকাংশ লোকের পেশা কি? কৃষি। গ্রামের অধিকাংশ লোকই হচ্ছে কৃষিজীবী, আর কৃষি হচ্ছে কি তাদের জীবিকার প্রধান অবলম্বন। আর যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমিতে কাজ করে তাদের জীবিকাটা নির্বাহ করে। অর্থাৎ এই যে দেশের কয়েক কোটি মানুষ কিন্তু তাদের জীবিকার জন্য সরাসরি এই কৃষির উপরে নির্ভরশীল। আর এই কারণে বাংলাদেশকে কৃষি নির্ভরশীল বা কৃষি নির্ভর দেশ বলা হয়ে থাকে শিক্ষার্থীরা। আর এছাড়া আমরা যে এই যে ছবি দেখতে পাচ্ছি এখানে, তোমরা দেখছো যে কৃষিকাজ ছাড়াও মানুষের গ্রামের যে মানুষেরা আছে তাদের একটা অংশ কিন্তু আবার কি করে, কেউ জেলে কাজ করে, কেউ তাঁতি, কেউ কামার, কুমার, সুতার, এই বা মুদি হিসেবেও কি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর কিছু কিছু লোক আবার কি করে গ্রামের হাট বাজার বা কাছাকাছি শহরগঞ্জে কি করে ছোটোখাটো ব্যবসা করে থাকে। তো এদের সবাইকে নিয়েই হচ্ছে কি বাংলাদেশের এই যে গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিটা সচল থাকে এদের সবাইকে নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অর্থনীতির যে সবচেয়ে প্রয়োজনীয় আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ দেখো, প্রাচীন চাষাবাদ দেখা যাচ্ছে এক পাশে, আর আরেক পাশে আমরা দেখছি কি আধুনিক চাষাবাদ, তাই না? প্রাচীন চাষাবাদটা কিভাবে বোঝা যাচ্ছে দেখো, যে গরুর মাধ্যমে, তাই না? গরুর সাহায্যে কিন্তু চাষ করা হচ্ছে কৃষক। আর এখানে দেখো এই যে আধুনিক যন্ত্র ট্রাক্টর ব্যবহার করা হয়েছে কৃষিকাজের জন্য। আর এরপরে নিচের ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রামের মানুষের যে শিক্ষা ব্যবস্থা, আর পাশেই দেখা যাচ্ছে স্বাস্থ্য সেবা, তাই না শিক্ষার্থীরা? তো আমাদের অর্থনীতির সবচেয়ে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ খাত হওয়া সত্ত্বেও এই কৃষিটা কি ছিল, একসময় ছিল কৃষিটা অত্যন্ত অবহেলিত ছিল, তখন অত্যন্ত অবহেলিত এবং বেশ কষ্টসাধ্য ছিল কিন্তু, প্রাচীনকালের কথা বলছি। তো বর্তমানে কিন্তু কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং যে সার, কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ এগুলো ব্যবহার করে কি করছে, শুধুমাত্র উৎপাদনই বৃদ্ধি পাচ্ছে না, বরং কি হচ্ছে এই যে গ্রামীণ অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। আর এই যে শিক্ষা, এই শিক্ষার এই যে গ্রামীণ মানুষের যে শিক্ষা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষার ফলে কি হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি বাদ দিয়ে সেই জায়গায় কি হচ্ছে আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ করে অধিক ফসল কৃষকেরা তাদের ঘরে তুলতে পারছে। আর স্বাস্থ্য বিষয়েও মানুষ কি হচ্ছে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে। অর্থাৎ গ্রামের মানুষের যে শিক্ষা, এই শিক্ষা, স্বাস্থ্য সহ সামগ্রিক জীবনযাত্রার কি
উপরে কি হচ্ছে, এই কৃষির প্রভাবটা পড়ছে। এই যে গ্রামীণ অর্থনীতির যে প্রভাব সেটি আমরা দেখতে পাচ্ছি, তাই না শিক্ষার্থীরা? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে জানলাম। তো এবার আমরা জানবো যে গ্রামীণ অর্থনীতিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এখানে আমরা 4টি চিত্র দেখতে পাচ্ছি। 4টি চিত্রের এক পাশে আমরা দেখতে পাচ্ছি শিল্প, আর আরেক পাশে দেখতে পাচ্ছি কি, শিল্পের জন্য যে কাঁচামাল, তাই না, শিল্পের কাঁচামালগুলোও দেখতে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে আমাদের দেশের মোট যে খাদ্য চাহিদার বড় একটি অংশ, সেটা কোথা থেকে আসে? সেটা আসে কৃষি থেকে। আর গ্রামের মানুষই হচ্ছে এই কি খাদ্যের উৎপাদক। কোনো কারণে যদি এক বছর দেশে খাদ্য উৎপাদন কম হয়, তখন কি করতে হয়? বিদেশ থেকে খাদ্য আমদানি করে সেই ঘাটতিটা পূরণ করতে হয়। আর যদি তা না করা হয় তাহলে কি হবে? দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। প্রিয় শিক্ষার্থী, দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎসই হচ্ছে কি, এই গ্রামীণ কৃষিখাত। এই জন্য সুতরাং আমরা বলতে পারি যে খাদ্যের চাহিদা, তারপরে শিল্পের যে কাঁচামাল, শিল্প বাণিজ্য, জনগণের কর্মসংস্থানও কি গ্রামীণ কৃষি অর্থনীতির উপরে নির্ভরশীল। আর এই জন্য গ্রামীণ অর্থনীতি এখনও জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাংলাদেশের যে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব সেটা বুঝতে পেরেছ। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই মিসকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন বিষয়টি বুঝতে পারোনি, তাহলে আমি আবারও সেটা বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানব শহুরে অর্থনীতি সম্পর্কে। তো বাংলাদেশের যে শহুরে অর্থনীতি, প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 30% কিন্তু শহরাঞ্চলে বাস করে। কোথায় বাস করে? শহরাঞ্চলে। 30% মানুষ হচ্ছে শহরাঞ্চলে বাস করে থাকে। আর এই শহরাঞ্চলের বিভিন্ন জায়গা, যেমন রাজধানী ঢাকাতে বাস করে, তারপরে বন্দরনগরী চট্টগ্রাম, শিল্প শহর নারায়ণগঞ্জ, খুলনা, এইসব জায়গায় বিপুল সংখ্যক মানুষ কিন্তু বসবাস করছে। আর এসব শহর ছাড়াও বিভিন্ন যে বিভাগীয় শহর রয়েছে, জেলা, উপজেলা শহরেও কিন্তু এই মানুষগুলো সাধারণত অফিস, আদালত ও শিল্প কারখানায় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারপরে যানবাহন যে চালনা করে। হ্যাঁ, আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখো শিল্প কারখানায় কাজ করছে, এই যে ব্যবসা বাণিজ্য, তারপরে যে যানবাহন চালনার কাজও আছে। অনেকে দিনমজুর, বিভিন্ন ধরনের দিনমজুরি করে। তারপরে কি করছে, এই যে বাসা বাড়িতেও কি করে, কাজ করে, বাসা বাড়িতে সহায়তাকারী হিসেবে কাজ করে তারা কি করছে, জীবিকা নির্বাহ করছে। তো এই যে শহরের জনগোষ্ঠীর মধ্যে যারা ধনী, তারা নগরীর অভিজাত এলাকায় বাস করে। ধনীরা কোথায় বাস করছে? নগরীর বা শহরের যে অভিজাত এলাকাগুলো রয়েছে সেগুলোতে বাস করছে। আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা কি করছে, তাদের সামর্থ্য অনুযায়ী যে নিজস্ব যে তাদের নিজস্ব, কেউ নিজস্ব বাসা বাড়িতে বা ভাড়া বাসায় থাকছে। আর এছাড়াও শিক্ষার্থীরা, একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু এই শহর অঞ্চলের বস্তি এলাকাগুলোতেও বাস করে থাকে। বড় বড় তো শহরগুলোতে কি দেখা যায় যে ভাসমান যে মানুষগুলো রয়েছে, এই ভাসমান মানুষের সংখ্যাও কিন্তু শিক্ষার্থীরা কম নয়। তারা অস্থায়ীভাবে কোথায় বাস করে? ফুটপাতে দেখি আমরা অনেক সময়, তাই না? তোমরা খেয়াল করে দেখবা যে ফুটপাত, তারপর পার্ক, রেল স্টেশন, লঞ্চ ঘাট, এই সবের মধ্যে দেখা যায় কি যে রাতের বেলা, দিনের বেলাও থাকে, রাতের বেলাও তারা ওখানেই কিন্তু ঘুমিয়ে পড়ে, তাই না শিক্ষার্থীরা? তো বেঁচে থাকার জন্য তাদেরকেও কি করতে হয়, কোনো না কোনো জীবিকা অবলম্বন করতে হয়। শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর, বস্তিবাসী, এই সবাই মিলেই কিন্তু শহরের এই অর্থনৈতিক জীবন, সেই অর্থনৈতিক জীবনটাকে সচল রাখছে। শুধুমাত্র যে শহর মানেই শুধু অভিজাত লোকজন থাকবে, অভিজাত এলাকায় থাকবে, তা কিন্তু নয় শিক্ষার্থীরা। আমরা জানলাম যে শহরে
আসলে কি এই ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত সবাই মিলেই কিন্তু এই অর্থনৈতিক জীবনটাকে, শহরের অর্থনৈতিক জীবনটাকে সচল রাখছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানবো এই যে শহরে অর্থনীতির কথা বললাম, বাংলাদেশের শহরে অর্থনীতি, তো এই শহরে অর্থনীতিটার গুরুত্ব সম্পর্কে আমরা এখন জানবো। শিক্ষার্থীরা, শিল্পায়ন এবং নগরায়নের ফলে এই যে বাংলাদেশ, আজকের বাংলাদেশের গ্রাম এবং শহরের মানুষের জীবনধারার মধ্যে কি পার্থক্য ছিল, যা এই পার্থক্যগুলো কিন্তু অনেকটা কমে এসেছে শিক্ষার্থীরা। আর এই পার্থক্যটা কমে গিয়ে বৃদ্ধি পেয়েছে কি? বৃদ্ধি পেয়েছে গ্রাম এবং শহরের একে অপরের উপরে নির্ভরশীলতাটা বৃদ্ধি পেয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা, তারপরে কর্মসংস্থান, চিকিৎসা, এইসবের জন্য আমরা চিত্রে দেখতে পাচ্ছি শিক্ষা, কর্মসংস্থান এবং চিকিৎসার চিত্র তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা। তো এইসবের জন্য গ্রামের মানুষ এখন কি করে? আগের তুলনায় অনেক বেশি শহরের উপরে নির্ভরশীল না? হ্যাঁ শিক্ষার্থীরা, আগের তুলনায় কিন্তু গ্রামের মানুষেরা এখন অনেক বেশি এই যে শহরের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। নগর জীবনের বিস্তার, তারপরে শিল্পায়ন ও কাজের খোঁজে গ্রাম থেকে প্রতিদিন বহু লোক কী করছে? শহরে চলে আসছে। আর এর ফলে কি হচ্ছে? জাতীয় অর্থনীতিতে শহুরে জনগণের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই শহুরে অর্থনীতির যে গুরুত্ব সেটা বুঝতে পেরেছ। এরপরে আমরা জানব বাংলাদেশের যে অর্থনীতির খাতসমূহ রয়েছে, বাংলাদেশের অর্থনীতির খাতসমূহ সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি খাতগুলো কিন্তু পয়েন্ট আকারে এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও কিন্তু এই অর্থনীতির প্রধান প্রধান খাতগুলো হচ্ছে কি? আমরা দেখতে পাচ্ছি যে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেবা খাত এবং আরেকটি হচ্ছে কোন খাত? প্রবাসীদের পাঠানো টাকা। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু প্রবাসীদের যে পাঠানো টাকা, এরও একটা বড় ভূমিকা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই খাতসমূহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই আমরা জানব কৃষিখাত সম্পর্কে। শিক্ষার্থীরা, প্রাচীনকাল থেকেই কিন্তু এই আমাদের দেশের অর্থনীতিতে কৃষি কি মুখ্য ভূমিকা পালন করে আসছে। তা এই যে এদেশের বেশিরভাগ মানুষই কী করে? জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। আমাদের জাতীয় অর্থনীতিতে এই কৃষির অবদান কিন্তু প্রায় 20%। কত শতাংশ? 20%। খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে থাকে এই কৃষিখাত। তো শিক্ষার্থীরা, আমরা কৃষিখাতের সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো এরপরে যে খাতটি আছে সেটি হচ্ছে কি? শিল্প খাত। তো শিল্প খাত হচ্ছে যে কারখানায় উৎপাদিত সামগ্রী, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ, তারপর দালান কোঠা বা অবকাঠামো নির্মাণ, এইগুলো হচ্ছে এই শিল্প খাতের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা, বাংলাদেশের উল্লেখযোগ্য যে শিল্প সামগ্রীগুলো সেগুলো হলো কি? পাট এবং পাটজাত দ্রব্য, সুতা ও কাপড়, আর আরও রয়েছে কাগজের কল, তারপরে পোশাক শিল্প, আসবাবপত্র তৈরির কারখানা, তারপর চিনির কল ও অন্যান্য প্রক্রিয়াজাতকৃত এই যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্য শিল্প। হ্যাঁ, এরপর আছে পেট্রোল ও রাসায়নিক দ্রব্য উৎপাদন শিল্প, ঔষধ শিল্প ইত্যাদি হচ্ছে এই শিল্প খাতের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, খাদ্যবস্ত্র, ঔষধ, তারপরে আবাসন প্রভৃতির চাহিদা মেটানো ছাড়াও নাগরিকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে এই শিল্প খাত। আর যেই দেশ যত বেশি উন্নত, সেই দেশ অর্থনীতিতে তোমার এই যে শিল্প খাতের ভূমিকাটা তত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানবো আমাদের যে বাংলাদেশের অর্থনীতির যে খাতসমূহ রয়েছে। এবারে আমরা ব্যবসা খাতটি সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীরা,
দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্য কিন্তু এই যে শিক্ষার্থীরা ব্যবসা খাত সম্পর্কে বলছিলাম। তো ব্যবসা খাত হচ্ছে এই যে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য আমাদের অর্থনীতির একটি প্রধান খাত, ঠিক আছে। এখন এই যে আমি বললাম অভ্যন্তরীণ, এখন অভ্যন্তরীণ যে বাণিজ্য, এই অভ্যন্তরীণ বাণিজ্যটা কি তোমরা জানো? অভ্যন্তরীণ বাণিজ্য বলতে দেশের ভিতরে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে জিনিসপত্র যে কেনাবেচা করা হয় একেই অভ্যন্তরীণ বাণিজ্য বলা হয় শিক্ষার্থীরা। তো দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য কিন্তু এই অভ্যন্তরীণ যে বাণিজ্য রয়েছে, এই অভ্যন্তরীণ বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো শিক্ষার্থীরা, দেশের এই যে অভ্যন্তরীণ চাহিদা, এই অভ্যন্তরীণ চাহিদা মেটাতে আমরা যেমন কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, ঠিক তেমনিভাবে যেসব পণ্য আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় তার একটি অংশ কিন্তু আমরা কি করি? বিদেশে রপ্তানি করি। অর্থাৎ অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করার পাশাপাশি বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় এই ব্যবসা খাতে, ঠিক আছে। আর এইভাবে রপ্তানিকৃত পণ্যগুলো কি হয়? অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের এই অর্থনীতিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এই ব্যবসা খাত সম্পর্কে আমরা জানলাম। এখন যে খাতটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে কি? সেবা খাত। সেবা খাতটা হচ্ছে, দেখো, যে কোনো দেশের অর্থনীতিতে কিন্তু এই যে সেবা খাত, এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষা, তারপরে স্বাস্থ্য, আবাসন, পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা, তারপর আছে তোমার ব্যাংক, বিমা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এইগুলোই হচ্ছে কি এই সেবা খাতের অন্তর্ভুক্ত। আর সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই কিন্তু এই সেবা খাতটি পরিচালিত হয়ে থাকে। আর শিক্ষার্থীরা, যে দেশ যত বেশি উন্নত এবং জনগণের কল্যাণকে যত বেশি গুরুত্ব দেয়, সেখানে এই সেবা খাতটি ততই শক্তিশালী হয়ে ওঠে। অর্থাৎ দেশের মানুষের জীবনমানের উন্নতির জন্যই এই সেবা খাত কাজ করে থাকে শিক্ষার্থীরা। তো এই সর্বশেষ যে খাত সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে প্রবাসীদের পাঠানো টাকা বা কি এই যে রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো টাকা বা রেমিটেন্স। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে অর্থ উপার্জন করে, ঠিক আছে। তো এই যে তারা বিদেশে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করে যে অর্থ উপার্জন করছে, সেগুলো কি করছে? তারা নিয়মিত দেশে পাঠাচ্ছে। তো এই দেশে পাঠানোর ফলে তাদের এই শুধুমাত্র যে তাদের পরিবারেরই ভাগ্যের পরিবর্তন হচ্ছে তা কিন্তু নয় শিক্ষার্থীরা। এই টাকা, এই যে প্রবাসীদের পাঠানো টাকা দিয়ে আমাদের জাতীয় অর্থনীতির উন্নয়নেও বিরাট একটি অবদান রাখছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যে বাংলাদেশের অর্থনীতির যে খাতগুলো, প্রধান প্রধান খাতগুলো, 5টি খাত আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমি মাহিনের কাছে জানতে চাইছি, মাহিন, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি অবশ্যই বা কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারো, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমি বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের যে সম্ভাবনা, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা এই সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, বাংলাদেশ আমরা জানি যে একটি উন্নয়নশীল দেশ। তো আমাদের এই স্বাধীন পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো কিন্তু বাংলাদেশও কী করছে? উন্নয়নের পথে কতগুলো বাধা বা সমস্যা রয়েছে। তো এই যে বাধা বা সমস্যা, এটা আমরা জানি যে যে দুটি অন্যতম বাধা বা সমস্যা হচ্ছে কি? জনগণের দারিদ্রতা আর হচ্ছে শিক্ষার অভাব। আর এছাড়া উন্নয়নের জন্য কিন্তু বাংলাদেশের চমৎকার কিছু সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে প্রধানই হচ্ছে কি? আমাদের বিরাট জনশক্তি ও
উর্বর ভূমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে পথ সেই সম্পর্কে এখানে আমি তোমাদের সামনে পয়েন্ট আকারে উল্লেখ করার চেষ্টা করেছি। দেখো, প্রথমেই আছে কি, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। তো এই যে কি শিক্ষা, হ্যাঁ, উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে কি করতে হবে, আমাদের এই যে বিরাট জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারি। এরপরে খতে আছে কি, কৃষির উন্নতি। প্রিয় শিক্ষার্থীরা, গ্রাম প্রধান বাংলাদেশের কৃষির এখনও কি হচ্ছে, উন্নয়নের একটি প্রধান খাতই হচ্ছে কি, এতক্ষণ আমরা আলোচনার মাধ্যমে জানলাম যে উন্নয়নের প্রধান খাতই হচ্ছে কিন্তু এই কৃষিখাত, তাই না? তো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে আমরা আমাদের কৃষির উৎপাদনের পরিমাণটা কি করতে পারি, আরও বৃদ্ধি করতে পারি। আর যার ফলে কি হবে, আমাদের গ্রামের মানুষের জীবনমানের উন্নতি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে গ নম্বরে আছে, দেখতে পাচ্ছি আমরা যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার। প্রাকৃতিক সম্পদ কোনগুলো? অবশ্যই তোমরা জানো যে কয়লা, গ্যাস, তেল, এই যে প্রাকৃতিক সম্পদ, এগুলো কি আমাদের দেশে এখনও অনেক প্রাকৃতিক সম্পদ আছে যেগুলো কি অব্যবহৃত রয়েছে। তো এই যে অব্যবহৃত যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়ে গেছে সেগুলোকে আমরা কি করব, উত্তোলন করতে হবে এবং সেগুলো ব্যবহার করতে হবে। এর ফলে কি হবে, আমাদের দেশের যে শিল্প উন্নয়নের রয়েছে সেই শিল্প উন্নয়নের গতি বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা। তো এই পর্যায়ে আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে আরও কিছু পথ আছে সেগুলোর মধ্যে আরেকটি পথ হচ্ছে কি, শিল্পের প্রসার। এখন প্রশ্ন হচ্ছে, শিল্পের প্রসার কিভাবে করব? হ্যাঁ, শিল্পের প্রসার শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেমন গার্মেন্টস, ঔষধ, তারপরে সিমেন্ট, সিরামিক সহ দেশের কি অনেক সম্ভাবনাময় যে শিল্প খাতগুলো রয়েছে, এই যে শিল্প খাতগুলো এগুলোকে কি করতে হবে, সম্প্রসারণ করতে হবে, যাতে করে দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য আমরা আরও অধিক পরিমাণে কি করব, বিদেশে রপ্তানি করতে পারবো। আর এর ফলে কি হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণও বাড়বে এবং অর্থনীতিটাও কি হবে, আরও শক্তিশালী হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা নম্বরে দেখতে পাচ্ছি কি, অবকাঠামো নির্মাণ। সড়ক, অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে বলতে গেলে বলা যায় যে সড়ক বা যে রাস্তা, সেতু, তারপর রেলপথ এবং পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহর ব্যবস্থা যে রয়েছে এগুলো সরবরাহের এই ব্যবস্থাগুলোকে কি করতে হবে, উন্নত করতে হবে বা সম্প্রসারণ করতে হবে। আর এই যদি না সম্প্রসারণ না করতে পারি আমরা, তাহলে কি হবে শিক্ষার্থীরা, শিল্প বা কৃষি, বাণিজ্য অথবা সেবা কোনো ক্ষেত্রেই কি হবে, দেশ উন্নতি করতে পারবে না। তাহলে অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে আমাদেরকে এই কি করতে হবে, এই অবকাঠামো নির্মাণের যে বিষয়টি রয়েছে আমাদেরকে এই অবকাঠামো নির্মাণের বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষ যে উন্নয়নের পথ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু একটি সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়ন ও তার সুষ্ঠু বাস্তবায়ন প্রয়োজন, তাই না? তো যারা পরিকল্পনা প্রণয়ন করবেন, যারা তা বাস্তবায়নের দায়িত্ব থাকবেন, তাদের সবাইকে কি করতে হবে, এই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ব্যাপারে কি করতে হবে, দেশের স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো এই ছিল আমাদের এই যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে ইয়েগুলো ছিল, পথগুলো ছিল, সেই পথগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এবার আমরা জানব জনসমষ্টিকে জনসম্পদে পরিণত করার উপায় সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থীরা, এখানে আমি একটু বলি যে উন্নয়নের পূর্ব শর্তই কিন্তু হচ্ছে দক্ষ জনশক্তি। ঠিক আছে, দক্ষ জনশক্তি হচ্ছে যে কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্ত। দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও কী করে, গতিশীল করতে পারে। দক্ষ মানুষেরা রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে
পরিণত হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেজন্য আমরা এই যে কিভাবে একটা জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করা যায় সেই উপায়গুলো সম্পর্কে আমি তোমাদের এখন বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটাও আমি একটি চার্টের মতো করে দিয়েছি, যে পয়েন্ট আকারে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো, প্রথমেই আছে কি মানসম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান। জনসমষ্টিকে কি করতে হবে? মানসম্পন্ন শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা প্রদান করতে হবে। খ নম্বরে দেখতে পাচ্ছি প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান। এরপর আছে পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান। ঘ নম্বর আছে কি দেখো শিক্ষার্থীরা, উৎপাদনমুখী কর্মকাণ্ডে প্রশিক্ষণ প্রদান করতে হবে। ঠিক আছে? আর উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষা দিতে হবে। উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা করতে হবে। উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। আর সর্বশেষ যেটি করতে হবে, এই জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইসব পদক্ষেপ যদি গ্রহণ করা হয় এবং তা যদি সঠিকভাবে কার্যকর করা যায়, তাহলে দেশের শতভাগ মানুষ কী করবে? দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আর শতভাগ দক্ষ জনশক্তি নিয়েই কোনো দেশ দরিদ্র থাকতে পারে না। সেই দেশের এই যে শতভাগ দক্ষ জনশক্তি যেই দেশে থাকবে, সেই দেশের উন্নতি অবশ্যম্ভাবী, মানে অবশ্যই সে দেশের উন্নতি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ আমি কোনো প্রশ্ন তোমাদের কাছ থেকে পাচ্ছি না। শুধু মাহিন, হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা নেই। আচ্ছা, তাহলে তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি চারটি ছোট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। তোমরা চাইলে কমেন্টে এখনই প্রশ্নগুলোর উত্তর লিখে দিতে পারো, অথবা পরে তোমরা এইগুলো এইচডব্লিউ খাতায়ও করতে পারবে। তো দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি হচ্ছে, তোমরা যদি আজকের পাঠটি ভালো করে মনোযোগ সহকারে দেখে থাকো, যে দেখেছো সে কিন্তু উত্তরটি এখনই দিতে পারবে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? বাংলাদেশের মোট জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে? মাহিন, হ্যাঁ দেখি তুমি উত্তরটা কমেন্টে লিখে পাঠাও। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি মূলত কিসের উপর নির্ভরশীল? 3 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক জীবনধারা কাকে বলে? একদম শুরুতেই মিস বলেছিলাম, তাই না? এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কৃষক ছাড়াও গ্রামীণ অর্থনীতির সাথে আর কে কে জড়িত? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে নির্ধারিত সময়টা প্রায় আমরা পার হয়ে চলে এসেছি। তো তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরগুলো লিখে দাও, আমি অবশ্যই এগুলো উত্তর সঠিক হলে তোমাদের সেটা রিপ্লাই দেবো। ঠিক আছে? আর যদি ভুল উত্তর দেয় তাহলে সঠিক উত্তরটিও আমি সেখানে তোমাদেরকে দিয়ে দেব। শিক্ষার্থীরা, এবারে আমাদের যথারীতি যে আয়োজনটা থাকে সর্বশেষ, বাড়ির কাজ। তো এই বাড়ির কাজটি তোমরা সবাই খাতায়, তোমাদের এইচডব্লিউ খাতায় করবে শিক্ষার্থীরা। তো বাড়ির কাজটি হচ্ছে, শিল্পোন্নয়নের পাশাপাশি কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে কেন? আমি আবার বলছি, শিল্পোন্নয়নের পাশাপাশি কৃষি খাতকে গুরুত্ব দিতে হবে কেন? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এইচডব্লিউ খাতায় এই প্রশ্নের উত্তরটি লিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমি আবারও বলছি, কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো শিক্ষার্থীরা, শেষ করার আগে আবারও বলছি, তোমরা যেখানেই থাকো ভালো থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। তো আজ এই পর্যন্তই। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।